শুভ সকাল টিনা। শুভ সকাল আজমির। ভালো আছো নিশ্চয়ই? ভালো আছি। দর্শক নিশ্চয়ই ভালো আছেন আপনারাও। শুভ সকাল। শুরু করছি প্রতিদিনের যমুনা টেলিভিশনে সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশ। আজমির হাসান কনক আমার নাম, এবং টিনা নন্দীও থাকবে সাথে। 1 ঘন্টাই থাকবে, মানে 1 ঘন্টায় টিনা এবং আজমির আপনাদের সাথে থাকবে আপনাদের সকালটা সুন্দর করার জন্য। যদিও আজকে বাঙালি জাতির জীবনে একটা কি বলবো, মানে আরো একটা কালো দিন বলে যেটাকে, তবুও আমরা চাইবো যে একটু ভালো করেই থাকতে, কারণ এর পরেও তো মানে জীবন চলেই যায় যেহেতু, তাই জন্যে ভালো ভালো নিয়ে চলার চেষ্টা করে থাকি আমরা, তাই করব সেটাই। এবং এই ধরনের 10 বছর আগে যে এই দুর্ঘটনাটা ঘটেছিল এই দিনে, সেই ধরনের দুর্ঘটনা আর আমাদের জাতিকে গ্রাস না করুক, আর কোনো অপমৃত্যু না ঘটুক, আর কোনো হত্যার ঘটনা না ঘটুক, এই প্রত্যাশা শুরু করছে আজকের প্রোগ্রাম। আর আজকেও নানান রকমের আয়োজন রয়েছে সারা শহর জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে। পৃথিবীর দিকে যাচ্ছি না, সারা বাংলাদেশের দিকে যাচ্ছি, কোথায় কি ঘটছে সেগুলো জানাবো। কিন্তু তার আগে টিনার সাথে আমার 2 দিন পরে দেখা। টিনা, তুমি বলো 2 দিন কেমন ছিলে? 2 দিন ভালো ছিলাম। গত 2 দিন ওয়েদার খুব ভালো ছিল। সো এরকম ভালো ওয়েদারে সবাই একটু আচ্ছা, ভালো ওয়েদার ভালো বলতে তুমি কি বুঝাও? বৃষ্টিহীনতা? না, বৃষ্টিহীনতা না, বৃষ্টি ছিল খুব। মানে সারাদিন ধরে বৃষ্টি পড়াটা অনেকের জন্য খুবই মানে বিরক্তির কারণ হয়ে গেছে। কিন্তু কি হয় না, যখন তোমার অল্প করে বৃষ্টি হতে থাকে, ওয়েদারের মধ্যে একটা গ্লুমি ভাব থাকে, ওটা কিন্তু একটুখানি মানে মনে হয় প্রকৃতির অনেক কাছে, তুমি একটু প্রাণবন্ত ব্যাপার। এবং গত 2 দিনই বৃষ্টি হয়েছিল মোটামুটি, তবে ওরকম ভয়ঙ্কর অনেক সময় নিয়ে যে বৃষ্টিপাত সেটা হয়নি। মানে অনেক সময় নিয়ে মোটামুটি হয়েছে, তবে অল্প করে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, অতি বৃষ্টি হয়নি আর কি। সেটা ভালো লাগে, তাই না? অবশ্যই, হ্যাঁ, আমার খুব পছন্দের। আশা করছি যে দর্শকদের মধ্যে যারা বৃষ্টি প্রেমী রয়েছেন তাদের ভালো লাগবে। বৃষ্টি আসলে বেশ ভালো, শুধু কাজের সময় যখন কোথাও যেতে চাই তখন ঝামেলা সৃষ্টি করে দেয়। যাই হোক, আজকে বৃষ্টির আয়োজন থাকুক বা না থাকুক, ঢাকা সহ সারা বাংলাদেশের যত রকমের আয়োজন রয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ফটোগ্রাফিক সোসাইটি অফ রুয়েটের আয়োজনে ধানমন্ডির ড্রেক গ্যালারিতে আজ থেকে শুরু হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী চলবে 23 আগস্ট পর্যন্ত, এবং প্রদর্শনীর সময় দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। ব্যাস, আরও একবার ঢাকার খবরেই ফিরছি। কি দিয়ে তৈরি আমাদের মহাবিশ্ব, এসব প্রশ্নের উত্তর নিয়েই জিরো টু ইনফিনিটি টক্স এর 6ষ্ঠ এপিসোড অনুষ্ঠিত হতে যাচ্ছে। অণুজীব বিজ্ঞান বিভাগ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং যখন থেকে হচ্ছে সেটা হচ্ছে বিকেল 4:30 থেকে 6টা পর্যন্ত চলবে। এখানে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আরশাদ মোমেন। ঠিক তাই। এবং ডক্টর আরশাদ মোমেন স্যার তাত্ত্বিক বিজ্ঞানের অধ্যাপক। আশা করছি যে সেখানে অনেক কিছু জানা যাবে। আর বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং কিনো আই ফিল্মস এর আয়োজনে তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র জীবন ঢুলিয়ার প্রদর্শনী রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এটি প্রদর্শনী রয়েছে, এবং প্রতিদিন 3টা, 5টা, 7টা প্রদর্শনী চলবে 23 আগস্ট পর্যন্ত। ব্যাস, এবার মাগুরাবাসীদের জন্য মাগুরার খবর। মাগুরা আসাদুজ্জামান স্টেডিয়ামে আজ বিকাল 4টায় ক্রীড়া প্রতিভা অন্বেষণ 2013-14 জাতীয় ক্রীড়া প্রতিশোধের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে এটি। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে হবে এটি, এবং ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করবেন মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার। এবং এবারে যাচ্ছি হবিগঞ্জে। হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে সম্মানিত হজ যাত্রীদের পবিত্র হজ ব্রত পালনে যাওয়ার আগে পবিত্র হজ ও উমরা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজ সকাল 10টায় স্থানীয় কিবরিয়া পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হবে এটি। এবার খুলনার একটি খবর জানিয়ে দিতে চাই। খুলনা বিশ্ববিদ্যালয় 2014-15 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে জমাদান কার্যক্রম শুরু হয়েছে। এটি চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। এই তারিখের মধ্যে যে কোনো সময় একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে SMS করে আবেদন করা যাবে। ভর্তির আবেদনের নিয়মাবলী সহ এ বিষয়ে বিস্তারিত তথ্যাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এবারে চাঁপাইনবাবগঞ্জের একটি আয়োজনের কথা জানাতে চাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জে 7 দিন ব্যাপী ফলজ এবং বনজ বৃক্ষ মেলার আজ 3য় দিন। জেলা প্রশাসন,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বন বিভাগের যৌথ উদ্যোগে চাপাই নবাবগঞ্জের পৌর শিশু পার্কে চলছে এই মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গাছ এবং ফলের 30টি স্টল রয়েছে। আশা করছি সেই আয়োজনেও আপনারা যাবেন এবং সার্থক করবেন সেই আয়োজনটি। আর আমরা সার্থক করব সকালের বাংলাদেশ আজকে একদম 8:30 পর্যন্ত। টিনা নন্দী, আজমির আপনাদের সাথে থাকবো এবং চেষ্টা করি সবসময় প্রয়োজনীয় সবকিছু আপনাদের সাথে তুলে ধরতে। আর শুধুমাত্র এটা বলতে চাই যে যারা কিনা অফিসে যাওয়ার জন্য এখন রেডি হচ্ছেন, সপ্তাহের শেষ কার্যদিবস আজকে বৃহস্পতিবার, এবং এই দিনে আপনি যখন যাচ্ছেন তখন নিশ্চয়ই আপনার নানা রকমের প্রিপারেশন রয়েছে এবং কালকে হচ্ছে গিয়ে শুক্রবার, অনেকেই রেস্ট পাবেন। সো আশা করছি আজকের দিনটা নিমেষেই চলে যাবে এবং খুব সাবধানে, খুব সচেতনভাবে আপনি আপনার সারা দিনের কাজকর্মগুলো শেষ করতে পারবেন। বাসা থেকে বের হওয়ার আগে টিনা, আমরা যেটা বলি সবসময়, লাইট, ফ্যান, গ্যাস সবগুলো সুইচ অফ করবেন, গ্যাসের নব অফ করবেন, দরজা জানালা সব বন্ধ করে যাবেন। যারা একা থাকেন বাড়িতে, মানে যাদের বাসা ফাঁকা থাকবে আপনি বেরিয়ে যাওয়ার পরে, এসব কিছু তো থাকলেই। রাস্তাঘাটে সাবধানতাটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই মাথায় রাখবেন, কারণ বৃষ্টি হচ্ছে। সো ওয়েদারটা একটুখানি এমনিতেই নাজুক প্রকৃতির, রাস্তাঘাটের অবস্থাও এই সময় একটুখানি নাজুকই থাকে। সো আর আয়োজনের কথা যেটা আজমির বলল, যে আয়োজনগুলো থাকবে যেগুলোতে আপনারা চলে যাবেন, সার্থক করবেন। আমরা এখানে সকালের বাংলায় সার্থক করব বলল। এখানে আমি যেটা একটু মনে করি, আজমিরও একমত হবে আশা করছি, যে আপনাদের অংশগ্রহণে বেশি করে কিন্তু সকালের বাংলাদেশ সার্থক হবে। আপনারা চা বা কফি হাতে নিয়ে তাই জন্য আমাদের সাথে বসে যান, কারণ আপনাদের সকাল রাঙাতে আমরা এখানে বসে আছি। ঠিক তাই। এবং যারা গাড়ি চালান এই বৃষ্টির মধ্যে একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, তখনই আমরা অনেক বেশি নিরাপদ এবং তখনই অনেক বেশি চমৎকার একটা জীবন আমরা যাপন করতে পারবো, যখন দুর্ঘটনা মুক্ত একটা দেশ, একটা শহরে আমরা থাকতে পারবো। আশা করছি আপনারা অবশ্যই সচেতন হবেন গাড়ি চালানোর ক্ষেত্রে, এবং বৃষ্টির সময় যেহেতু রাস্তা পিচ্ছিল হয়ে যায়, সো দয়া করে এটা মাথায় রাখবেন। আমরা এবার চলে যাচ্ছি আমাদের সংবাদপত্রের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি শুরুতেই। মানে আমি তো নিউজ পেপার হাতে নিয়ে বসেই রয়েছি, জানানোর জন্য একেবারেই প্রিপেয়ার যাকে বলে। প্রথম আলো থেকে শুরু করছি। প্রথম আলোতে যেটা শুরুতেই জানাচ্ছে সেটা হচ্ছে 21শে অগাস্ট নিয়ে। অবশ্যই এটা আজকে সব পত্রিকারই, একদম সব দৈনিকগুলোর শিরোনামে থাকবে, হেডলাইন থাকবে। 21শে অগাস্ট গ্রেনেড হামলার 10 বছর, বাধা পেরিয়ে এগোচ্ছে বিচার, শেখ হাসিনাকে হত্যায় 4 বার চেষ্টা চালায় হুজি। এটা বলেছে প্রথম আলো, হেডলাইন করেছে। পরে একটা শিরোনাম পড়তে চাই, সেটা হচ্ছে দুঃসহ যন্ত্রণার নাম 21শে অগস্ট। প্রথম আলোর কাছে 5 আহতের মর্মস্পর্শী বর্ণনা, এটাও বলছে প্রথম আলো। এরপরে একটা খুশির খবর পড়তে চাই, কারণ একটু দুঃখের শিরোনাম পড়লাম তো। একাই টানলেন এনামুল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার সেঞ্চুরি। কিন্তু কাজে লাগেনি সেই সেঞ্চুরিটা টিনা। হ্যাঁ, হেরে গেছে বাংলাদেশ, কিন্তু তারপরেও সেঞ্চুরি করেছে, তার মধ্যে এটাই একটা অ্যাচিভমেন্ট। ঠিক বলেছো। দৈনিক যুগান্তর রয়েছে আমার হাতে, টিনা পড়ে ফেলি। আচ্ছা, কর্মকর্তাদের অপকর্ম ধর্ম মন্ত্রণালয়ে, হজ এজেন্সি খুলে ব্যবসা, গাইড নির্বাচনে ব্যাপক অনিয়ম, এটাকে প্রধান শিরোনাম করেছে দৈনিক যুগান্তর। এছাড়া ডান দিকে দেখতে পাচ্ছি 21 আগস্ট গ্রেনেড হামলার 10 বছর, এবং এখানে একটু রেশিও দেওয়া হয়েছে, সাথে বাম দিকে রয়েছে ভয়াল 21শে আগস্ট আজ, বিচার বিলম্বের 10টি কারণ এবং ওরা কেমন আছে, এরকমও 2টি সংবাদ দেখতে পাচ্ছি দৈনিক যুগান্তরে রয়েছে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, মান্নান খানের বিরুদ্ধে মামলার সুপারিশ, আত্মবিশ্বাসী হচ্ছে বিএনপি। আচ্ছা, এরপরেরটা চলে যায়। পরে দৈনিক ইত্তেফাক আছে আমার হাতে। দৈনিক ইত্তেফাক ডান দিকে বক্স করে একদম 21শে অগস্টের হেডলাইন করেছে, সেটা থেকেই আমি শুরু করতে চাই। 10 বছরেও শেষ হলো না গ্রেনেড হামলার বিচার, বিভীষিকাময় 21শে অগস্ট আজ, ঘাতকদের বিচার চাই, বিশেষ প্রতিনিধি রিপোর্ট করেছেন দৈনিক ইত্তেফাকের। আর এরপরে যেটা পড়তে চাই, বাঁ দিকে চলে আসতে চাই, ইন্টারন্যাশনাল নিউজ, এটাও হামলারই খবর। সেটা হচ্ছে আবার ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত 19, হামাস কমান্ডারের স্ত্রী সন্তান নিহত, এটাও জানাচ্ছে দৈনিক ইত্তেফাক। আর এরপরে পড়তে চাই খেলার খবর, বাংলাদেশের স্বপ্ন ছিনতাই, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে, এটা বলছে। আর এরপরে একটা অ্যালার্মিং নিউজ দুর্নীতির, এটা একটুখানি পড়ে দিতে চাই আমি। এসএসসি পাস 7 চিকিৎসক আটক, খুবই ভয়াবহ ব্যাপার, অবস্থা। সেটাই। এই তো ব্যাস, পরেরটায় চলে যাও। আচ্ছা, দৈনিক সমকাল রয়েছে আমার হাতে, শেখ হাসিনা এখনো ঘাতকদের নিশানা, এখানে একটি বিশেষ আয়োজনও রয়েছে, নিচে দেখতে পেলাম। এছাড়া 21 আগস্ট গ্রেনেড হামলার 10 বছর,
একটা সচিত্র প্রতিবেদন রয়েছে, পলাতক আসামিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেই। এটাও এই এই একই ইস্যুতে, ভয়াল 21শে অগাস্টের এই একই ইস্যুতে কিন্তু সেটি করা হয়েছে। আর দেখতে পাচ্ছি বিষাক্ত মাছ আমদানি এবং বিজয়ের সেঞ্চুরি, এই সংবাদগুলো ছিল। আচ্ছা, এরপরে বাংলা সবগুলো শেষ হয়ে গেল না আমাদের? শেষ যেটা আছে দৈনিক আমার হাতে, সেটা হচ্ছে দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টারও 21শে অগস্ট নিয়েই করেছে শুরুতেই একদমই সচিত্র প্রতিবেদন। বলছে 21st অগস্ট অ্যাটাক, জাস্টিস সো ফার অ্যাওয়ে, 98 of 491 উইটনেসেস টেস্টিফাই টিল নাও, এটা বলছে। আর এর পরেও একটা সচিত্র প্রতিবেদন, এটা বলছে মিনিটস আফটার মেসাকার বলে একটা সচিত্র প্রতিবেদন দেওয়া আছে। মেসাকারের পরের মুহূর্তের চিত্র আছে। মাইন্ড স্টিল নাম্ব, হার্ট ব্লিডস অ্যাট দ্য ওয়ে স্টেট স্পন্সার্ড টেরর স্ট্রাক, এটা বলছে। আর এরপরে একটা পড়তে চাই, এটা হচ্ছে অল আওয়ামী লীগ ওয়ান্টেড ওয়াজ টু র্যালি এগেনস্ট মিলিটেন্টস, এটা বলছে। ব্যাস, এই তো। তো গতকালকের ম্যাচের বিষয়টা, অর্থাৎ এখানে যে বিজয়ের যে সেঞ্চুরিটা ছিল সেটা নিয়েও দেখতে পেলাম আমরা সবগুলো মানে পত্রিকায় 21শে অগস্টের পাশাপাশি সেটা বেশ বড় করে জায়গা করে নিয়েছে প্রায় সবগুলো দৈনিকগুলোতে খেলার খবরটা। এবং দেখো মোটামুটি একটা সেঞ্চুরি হয়ে গেল, একজন প্লেয়ার দাঁড়িয়ে গেলেও কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে আমাদের জয়টা। এক্স্যাক্টলি, মানে টিম যদি পুরো সেটাই মানে খেলতে হবে, ঠিক। সেটাই মানে পুরো টিম খেলতে হয়, পুরো টিমকেই সেই ব্যাপারটা ধারণ করতে হয়। একজন একটা সেঞ্চুরি করলে এটা তো আসলে টিম ওয়ার্ক। আসলেই তাই। এবং দেখো আমরা 16 কোটি মানুষ রয়েছি তাদেরকে সমর্থন দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি আশা করছি যে আমরা জয়ের পরে জয়, তারপর আবারও জয়, তারপর আবারও জয়, এরকম কোনো সংবাদ পাবো। এর জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে আপনাদেরও। কারণটা হচ্ছে আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরেই একজন অতিথি নিয়ে আমরা ফিরছি, সাথেই থাকুন। আমরা ফিরে এলাম সকালের বাংলাদেশ দেখছেন যমুনার পর্দায়, এবং আমাদের সাথে একজন অতিথি অলরেডি জয়েন করেছেন। যে অতিথি আজকে রয়েছেন মাল্টি ট্যালেন্টেড, সে গান লেখে, সুর করে, গায়, আর তার নাম ফোরকান। সঙ্গীত শিল্পী ফোরকানের সাথে আমরা এখন আলোচনা করব, গান শুনবো। ফোরকান, আপনি কেমন আছেন? শুভ সকাল। শুভ সকাল ভাইয়া, আপনি কেমন আছেন? আমরা দুজনেই ভালো আছি। আমাদের আসলে ভালো আমরা থাকি, তাই না? আমরা ভালো থাকি, সেটাই। এটা আমাদের সকাল অভ্যাস। সকাল অভ্যাস আমরা হয়ে ভালো গেছে। থাকি। এক্স্যাক্টলি, মানে আমাদের পুরো বাংলাদেশকে যদি একটা পরিবার কনসিডার করি, সকাল সকাল উঠেই এই পরিবারের সাথে, এত বড় একটা পরিবারের সাথে, অবশ্যই মানে ভালো থাকার অনেক কারণ আছে আমাদের কাছে। আপনাদেরকে পেয়ে আমিও ভালো আছি। খুব ভালো লাগলো জেনে। হ্যাঁ, এবার একটু সকাল প্রসঙ্গে আসি। মানে আমাদের একটা প্রশ্ন থাকে খুব কমন, আমরা সবাইকে জিজ্ঞেস করি, যেহেতু সকালবেলায় আমাদের সাথে এসে জয়েন করেন, সকালে ওঠার অভ্যাসটা কতখানি আসলে? যে আমার মোটামুটি সকালে ওঠার অভ্যাস রয়েছে। যেহেতু আমার ভার্সিটির কারণে আসলে যে সকাল 8:30টার সময় ক্লাস শুরু হয়ে যায়, আচ্ছা তো সেক্ষেত্রে আমাকে নিয়ার অ্যাবাউট 6:30 এর মধ্যেই উঠতে হয়। আচ্ছা, তার মানে মর্নিং পারসন, মোটামুটি কমপ্লিটলি মর্নিং morning, পারসন। জি। হ্যাঁ, তাহলে কোন ইউনিভার্সিটিতে পড়েন, বা আপনার ওটা দিয়ে শুরু করি আমরা? আচ্ছা, আমি পড়াশোনা করছি শান্তমারি ইউনিভার্সিটিতে, সেখানে আমি গ্রাফিক ডিজাইনে পড়ছি। আচ্ছা। আমি আপাতত 3rd ইয়ারে রয়েছি, তো আর 1 বছরই রয়েছে আমার স্টাডি। আচ্ছা, 1 বছরে পাস আউট হয়ে যাবেন, কিন্তু এরপরে আমি ভাবছি একটু গ্রাফিক্স ডিজাইনিং, গান, দুটোর কম্বিনেশনটা কেমন করে হলো? সেটাই। এটা আসলে মোটামুটি বেশ ইন্টারেস্টিং। আমি আসলে পড়তে যাওয়ার পরে ব্যাপারটা খেয়াল করলাম যে আসলে সব কিছুর মধ্যে একটা ডিজাইন রয়েছে। এটা মিউজিক বলি বা আমি আর্ট বলি, সব কিছুর মধ্যে একটা টোটাল কম্বিনেশন আছে, এবং প্রত্যেকটারই একটা মিনিমাম একটা মেজারমেন্ট আছে যে এটা হতে পারে বা এটা হতে পারে। গানের ক্ষেত্রেও যেমন আমাদের একটা স্কেলিংয়ের ব্যাপার বা একটা লিরিকের সিঙ্ক্রোনাইজের ব্যাপার, তো সেগুলো আমি আসলে এই সাবজেক্ট পড়তে যাওয়ার পর আমার মোটামুটি কিছুটা হেল্প করেছে আমাকে। আচ্ছা, দুটার মধ্যে আর একটা মিলও আছে, দুটাই প্রচন্ড ক্রিয়েটিভ মানুষরা করে, এবং দুটোর মধ্যে খুব ক্রিয়েটিভিটি আছে। গ্রাফিক্সের মধ্যেও তাই, নিজেকে প্রকাশ করা, নিজের চিন্তা ভাবনাগুলো। আসলে কোনটাকে পেশা হিসেবে নেওয়া যায় ফোরকান? আসলে পেশা হওয়ার জন্য আমাদের পরিপ্রেক্ষিতে আসলে মিউজিকটাকে আসলে পেশা হিসেবে নেওয়াটা একটু ডিফিকাল্ট। আমাদের আসলে আমরা সবাই জানি আসলে মিউজিকের অবস্থাটা কোথায় বা কেমনে কি হচ্ছে বা কীভাবে হচ্ছে। তো এর মধ্যে আসলে মিউজিকটাকে প্রফেশনালি অমনে নেওয়া যাচ্ছে না আর কি। তো আশা করি নিয়ার আবার যেই মিউজিক করুক, পাশাপাশি তার অন্য কোনো প্রতিভা যেন থাকে আর কি,
তাহলে হয়তো দুটাকে সিঙ্ক্রোনাইজ করে একটা কোনো পজিশনে পৌঁছানো সম্ভব। তো তবে আলটিমেটলি অনেকে নিচ্ছেন না যে তা না, মোটামুটি বেশ বেশ ভালো ভালো মিউজিশিয়ান রয়েছেন আমাদের। আমার দেখা অনেকজনকে ভালো লেগেছে, তাদের অনেকেরই কাজ অনেক সুন্দর এবং যথেষ্ট ক্রিয়েটিভ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে মাঝে মাঝে এরকম লাগে যে তাদের ক্রিয়েটিভিটি প্রকাশ করার মতো উপযুক্ত মার্কেট কি সবসময় পাচ্ছে কিনা। দেখা যাচ্ছে যে মানে একটা সিঙ্গার বা একটা মিউজিশিয়ান তিনি অনেক ডেডিকেশন দিয়ে একটা মিউজিক করছেন, কিন্তু দেখা যাবে যে আপনার হয়তো বা অডিয়েন্স নিচ্ছেন না, বা আবার অনেক সময় এই সিঙ্গারের অন্য গান নিচ্ছেন। তো দেখা যাচ্ছে আবার এটাও হতে পারে যে একই সিঙ্গারের বা একই মিউজিশিয়ানের তার প্রিভিয়াস বেস্ট ওয়ার্কটা অনেক সময় নেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা অন্য কোনোটা নেওয়া হয়েছে। তো আসলে এগুলো আসলে বলা যাচ্ছে না কখন আসলে কোন ব্যাপারটি আসলে সিং করে বা অডিয়েন্সের সাথে আমাদের কমিউনিকেশনের ব্যাপারগুলো থাকে, কখন কাকে কোনটা নক করে। তো বাকিটা আসলে কিছুটা লাকের উপর ডিপেন্ড করছে। নিজের চেষ্টা বা নিজের ইচ্ছা, নিজের স্বপ্নর বাস্তবায়নটা আসলে সবসময় এক স্মুথ ব্যাপারে যায় না, মাঝে মাঝে একটু প্রবলেম হয়। মানে সব সময় সবকিছু স্মুথ যায় না, নিজেদের তরফ থেকে চেষ্টাটা জারি রাখতে হয় আর কি, এটাই। তো এতক্ষণ ধরে আমরা গানের কথা শুনলাম, একটা গান ছোট্ট করে একটু শুনেও ফেলি নাকি? জি শিওর। তো এটি আমার নতুন গান, এটা খুব শীঘ্রই বের হবে বর্ণ উইথ কালার্স ভলিউম 3-তে। আপনার লেখা সুর করা? এই গানটি আপনার আমাদের লেখা সুর তাহলে করা, আমরা আচ্ছা। গানটা পুরোটাই শুনে ফেলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জানি না এ প্রেম কিনা নাকি ছলনা, জানি না এ প্রেম কিনা নাকি ছলনা, মুখ ফুটে মনের কথা, মুখ ফুটে মনের কথা বলা হলো না। জানি না এ প্রেম কিনা নাকি ছলনা, জানি না এ প্রেম কিনা নাকি ছলনা। আছো তুমি দূরে, হো আছো তুমি দূরে, তবু মনে পড়ে। আছো তুমি দূরে, তবু মনে পড়ে। মান ভেঙে আসবে ফিরে, ছিল বাসনা। মান ভেঙে আসবে ফিরে, ছিল বাসনা। জানি না এ প্রেম কিনা নাকি ছলনা, জানি না এ প্রেম কিনা নাকি ছলনা। জানি না জানি না জানি না জানি না জানি না জানি না জানি না। কখনো ভাবনি তোমারও তো ভুল হতে পারে। কখনো ভাবনি তোমারও তো ভুল হতে পারে। মিষ্টি কথার মাঝেও বেদনা লুকাতে পারে। তবে কি তুমি ভুলে গিয়েছো আমায়? আধার ঘেরা রাতে সঙ্গী হলো আমার। বলি বলি করেও সে তো বলে গেল না। বলি বলি করেও সে তো বলে গেল না। জানি না এ প্রেম কিনা নাকি ছলনা, জানি না এ প্রেম কিনা নাকি ছলনা। জানি না জানি না জানি না জানি না
জানি না জানি না জানি না জানি না এ প্রেম কিনা নাকি ছলনা জানি না এ প্রেম কিনা নাকি ছলনা নাকি ছলনা নাকি ছলনা। চমৎকার, বাহ, চমৎকার। খুব সুন্দর গান। এবং গানের কথাগুলো একটু একটু ক্লাসিক্যাল, মানে একটু কোনো 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 জায়গায় গলা নেই, ক্লাসিক্যাল বলবো না, একটু গলা কেন্দ্রিক ব্যাপার স্যাপার ছিল, একটু গলার কাজটা ছিল। এবং দেখলাম কর্ডিং এও যথেষ্ট ক্রিয়েটিভিটি রয়েছে, এবং নর্মাল যে কর্ডগুলো দিয়ে সাধারণত গান হয় তার থেকে একটু বাইরে এসেছেন আপনি। কোন ভাবনা থেকে গানগুলো আসলে করা হয় আপনার? আসলে এই পার্টিকুলার এই গানটার কথাই শুনি, এটা কি চিন্তা এই করে? পার্টিকুলার গানটা আসলে একটা মানে একটা স্যাড স্টোরি। আচ্ছা। এটা আচ্ছা, এটা জীবন সে- থেকে নেওয়া? হ্যাঁ, হ্যাঁ, জীবন তো জীবন অবশ্যই, জীবন থেকে আচ্ছা, জীবন জীবন থেকে থেকে নেওয়া। নেওয়া। এবং জীবন থেকে তো এটা আসলে কোনো স্পেসিফিক জীবন না, এটা একটা সার্বজনীন জীবন, আচ্ছা, যে কারো জীবন এটা হতে পারে। তো অ্যাকচুয়ালি আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে আর কি, যে একটা রিলেশনের ক্ষেত্রে বা একটা সম্পর্কের ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা অনেক সময় বুঝতে পারি না এটা এটা একটি সম্পর্ক নাকি ছলনা। এটা আসলে দেখা যায় আমরা ঘটনার পরবর্তীতে বুঝতে পারি, বা শেষে এসেই আমরা উত্তরটা পাই। তো আমি এখানে এরকম একটা ক্যারেক্টার চিন্তা করছি, যে ক্যারেক্টারটা কিনা মানে একদম জীবনের শেষ প্রান্তে এসে একটা সম্পর্কে পুরো বাস্তবায়নটা দেখতে যাচ্ছে। তো এখানে তার কিছু প্রশ্ন রয়েছে। তো প্রশ্নগুলো উত্তর যথারীতি সে পাবে না, এগুলো সাধারণত পাওয়া যায় না। একটা শেষ পর্যায়ে গেলে আগের প্রিভিয়াস উত্তরগুলো পাওয়া যায় না। আলটিমেটলি আমাদের যে জিনিসটা প্রতিটা সম্পর্কের মধ্যে আমরা একটা জিনিস আমি পার্সোনালি খেয়াল করছি, এটা আসলে জানি না কতটুকু রাইট অর রং, মানে একজনের পক্ষ থেকে একটি কথা, সেটি হোক তার পক্ষ থেকে খুব মিষ্টি কথা বা তার পক্ষ থেকে স্ট্রেট ফরওয়ার্ড কথা, কিন্তু এটা আরেকজনের জীবনে ব্যাপক একটা ইম্প্যাক্ট ফেলে। তা তো অবশ্যই। আমরা অ্যাজ ইউজুয়ালি খুব সহজে একটা মানুষকে বলে ফেলি যে হ্যাঁ তুমি আজকে থেকে আমাকে আর কখনো ফোন দিবে না, কিন্তু হোয়াট এভার আপনার এই কোশ্চেনটা আরেকজনের জীবনে কিন্তু অনেক বড় একটা বিগ ইম্প্যাক্ট ফেলবে। আচ্ছা, বা এখন বুঝতে পারছি ফোরকান ভাইয়ের অনেক কষ্ট আছে। আমি এরপরে কষ্টের কথায় আসলে যেটা কষ্ট না আসলে এরকম এরকম situation, এরকম stage ভাবতে থাকে আসলে বাধ্য একটা। করেছে আর কি, সেটাই। ব্যাপারগুলো অলমোস্ট এরকমই। এবং উনি খুব ভালো করে ফিল করতে পারে বেশি। আমি এই ফিলের কথা হ্যাঁ, ধরেই আজমির একটুখানি জানতে চাই যে ক্রিয়েটিভ পার্সনদের, অন্ততপক্ষে যিনি লেখেন, একজন লেখককে, মানে এটা বলা হয় যে একজন লেখককে দুঃখ হোক সুখ হোক জীবনের প্রত্যেকটা বোধ অনুভূতি অনেক কাছ থেকে দেখতে হয়, তবে তিনি সেগুলো কথায় বাঁধতে পারেন। তো দুঃখের একটা গান শুনলাম, দুঃখটাকে অত কাছ থেকেই দেখা হয়েছে যার জন্য এত সুন্দর করে কথায় বাঁধতে পেরেছেন? আসলে ভুলবশত দেখা হয়েছে আর কি, আচ্ছা, কারণ আসলে দুঃখ তো আসলে আমরা কেউ দেখতে চাই না। তো তো ভুলবশত বলবো ব্যাপারটা। তো এরকম এরকম কয়েকটা ঘটনা রয়েছে আমার জীবনে, তার মধ্যে একটা না বললে না। আমি একবার কোনো কারণবশত আমি সিলেট গেছি, সিলেট থেকে আসছি। তো আমার সাথে আমার ফ্যামিলি, আমরা খুব চার্মিং, সবাই মজা করছি, জানলা দিয়ে তাকাচ্ছি, এটা করছি ওটা করছি। বাবাকে বলছি আব্বু এটা কিনবো এটা কিনবো। আমি তখন বেশ ছোট বলতে তাও মাঝারি ছোট, ক্লাস 7 কি 8 এ পড়ছি। আচ্ছা, স্কুল লাইফ, হ্যাঁ ছোটই, হ্যাঁ। স্কুল লাইফ তখন। কিন্তু সেদিন আমার একটা ভালো রিয়েলাইজ হয়, ব্যাপারটা ঘটনাটা এরকম ছিল যে আমি যখন ট্রেনে ছিলাম, তো মা আমার জন্য কিছু একটা খাবার দিয়েছিলেন। তো আমি সেটা খাচ্ছি, খেতে খেতে এমন সময় দেখলাম কি একটি ছোট বাচ্চা আমার কাছে একটু খাবার ছিল, হাতটা সে বাড়ালো। তো বাড়ানোর পর আমি অ্যাজ ইউজুয়াল কোনো সমস্যা নেই তাকে একটু দিলাম। এখন দেওয়ার পর আমি তাকে খেয়াল করলাম সে যাচ্ছে না। কারণ কি, সে দূরে তাকিয়ে রয়েছে, তার একটি ছোট বোন রয়েছে, সে নিজেও ছোট, তার চেয়েও ছোট। এখন সে প্রবলেম, মানে তার বোনের জন্য আমার কাছে কোনো কিছু চাবে। তো আমিও ডিসাইডেড না দিব, সমস্যা তো নেই, কিন্তু আমি ডিসাইড করছি ব্যাপারটা। তো ইন দ্য মিন টাইম ট্রেন রওনা দিছে এবং পুরো ভিজুয়ালটা আমি দেখতেছি যে সে আসার চেষ্টা করছে। আমার জানলা কেন্দ্র করে সে একটি দৌড় দিয়েছে। এখন স্টেশন মাস্টার তিনি থামিয়ে দিয়েছেন, ছোট বাচ্চা ট্রেনে লেগে কোনো আহত হতে পারে। স্টেশন মাস্টার উনি কিন্তু থামিয়ে দিয়েছেন, কিন্তু ছেলেটাও নাছোড়বান্দা। এখন যে শেষ পর্যন্ত যখন কথা শুনছিল না, স্টেশন মাস্টারটি তাকে একটি আঘাত করেন, তাকে একটি থাপ্পড় দেন। তো ছেলেটির হাতে যে পরিমাণ লাশ সম্বলটি ছিল সেটাও পড়ে গিয়েছে। পুরো ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগে যে আসলে মানে সে নিজেও একটা শিশু, সে তার ফ্যামিলির জন্য, তার ভাই বোনের জন্য তার এতটুকু কিন্তু আমি আমার পজিশন থেকে কতটুকু করছি। আমি সত্যি মানে
ফ্রম গডসে আমার সেদিন থেকে আমার জীবনে আর কোনো দুঃখ ছিল না, ইভেন এখন আর নেই। আমরা শুনবো আপনার এই এক্সপেরিয়েন্সগুলো এবং এই এক্সপেরিয়েন্সগুলোর আলোকে যে গানগুলো তৈরি হয়েছে সেই গানগুলো কিন্তু এই মুহূর্তে আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে এলো। বিরতির পরেই ফিরছি ফোরকান আপনার কাছে। দর্শক, বিরতির পরে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, আরও একবার আমন্ত্রণ আমাদের এই সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশে। আজমির এবং টিনার সাথে আছেন, আপনারা দেখছেন আমাদের সকালবেলার এই আয়োজন, এবং আমাদের সাথে রয়েছেন আজকের অতিথি ফোরকান, যিনি সঙ্গীত শিল্পী, একাধারে বলতে পারি সঙ্গীত শিল্পী এবং লেখকও, গান লেখেন তিনি। আবার চলে যাচ্ছি ফোরকান ভাইয়ের কাছে। ফোরকান ভাই, গান নিয়ে শুনলাম, গানটা শুনলাম, এরপর একদম ছোট্ট করে শুনবো আপনার, অবশ্য আমরা বোধহয় না, একটুখানি শোনার আগে নিউজের আপডেটটা জেনে নিই। আজমি, কি বলো? ঠিক তাই, নিউজের আপডেটের জন্য যাব। আর আপনার আপনার কাছে যেহেতু permission গিটার নিয়েই রইলো যাচ্ছি। এবং আমার বুঝতে পারছি আপনার স্টকও মোটামুটি বেশ ভালো আছে, তো আমরা গান কি শুনছি আরো? জি শিওর। অবশ্যই শুনছি। ঠিক আছে, তাহলে আমরা একটু নিউজ আপডেট জেনে আপডেটেড হয়ে ফিরে আসি। শিওর। দর্শক, ফোরকান রয়েছে আমাদের সাথে, তার হাতে রয়েছে গিটার। তো বুঝতেই পারছেন যে আমাদের সামনের সময়টাও ভালো কাটবে। আর এই মুহূর্তে আপনারা যারা আপডেটেড হতে চাচ্ছেন তাদের জন্য আমরা চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে। সহকর্মী তানভীর আহমেদ রয়েছেন সেখানে, জানিয়ে দেবেন লেটেস্ট নিউজ আপডেট। তানভীর, শুভ সকাল। শুভ সকাল আজমির, ধন্যবাদ আপনাকে। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনার আজকের হেডলাইন নিউজে। বিভীষিকাময় গ্রেনেড হামলার 10 বছর আজ। 21 আগস্টে হতাহতদের স্মরণে বৃহস্পতিবার প্রথম প্রহরে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। ওই কর্মসূচিতে ন্যাক্কারজনক ওই হামলার নিন্দা জানান আওয়ামী লীগ নেতারা। অভিযোগ করেন তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নির্দেশেই এ হামলা চালানো হয়, যার লক্ষ্য ছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তবে তিনি প্রাণে বেঁচে গেলেও নিহত হন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমান সহ 24 নেতাকর্মী। আহত হয় 5 শতাধিক। উজানের ঢল আর মৌসুমী বৃষ্টিতে দেশের প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র, সুরমা সহ উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদীর পানি বেড়ে নতুন এলাকা প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বাড়ায় ইসলামপুর ও দেওয়ানগঞ্জের মানুষ এখন পানিবন্দী। সিরাজগঞ্জে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় বাঁধের ওপর আশ্রয় নিয়েছে দুর্গতরা। সমুদ্র বিজয়ে অর্জিত জলসীমায় প্রাকৃতিক সম্পদ আহরণে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে মহিষপানে অর্জিত সম্পদ ব্যবহারের কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র বিজয়ের ফলে এখন স্থলভাগের সমপরিমাণ সম্পদের মালিক হয়েছে বাংলাদেশ। সমুদ্রের তলদেশ থেকে এখন তেল গ্যাস আহরণ ছাড়াও মৎস্য শিকার সহ নানাভাবে জীবিকা নির্বাহ সম্ভব হবে। ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারপারসন সাংগঠনিক অবস্থা সম্পর্কে খোলামেলা বক্তব্য জানতে চান। আন্দোলন সংগ্রামে সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশও দেন তিনি। পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে আইন কঠোর করা হচ্ছে। এমন তৎপরতা বন্ধে 32টি সেট প্রশ্নপত্র তৈরি করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার শিক্ষামন্ত্রী জানান, আইনের খসড়া চূড়ান্ত করার আগে সবার মতামত নেওয়া হবে। নতুন আইনে মোবাইল কোর্টের মাধ্যমে প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাজার ব্যবস্থা রাখা হবে। গ্রেফতার হলেন সঙ্গীত পরিচালক ও সুরকার শওকত আলী ইমন। পুলিশ জানায়, অনুমতি ছাড়া নারীর আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গতরাতে ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমনের বিরুদ্ধে 18 আগস্ট রমনা থানায় অভিযোগ করেন জিনিয়া কবির তিথি। এরপর অভিযোগটি আমলে নিয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। এর আগেও জিনিয়া কবিরের আরেক মামলায় গ্রেফতার হয়েছিলেন শওকত আলী ইমন।
ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজ প্রসঙ্গ। প্রথমে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেও 3 উইকেটে হেরে গেছে বাংলাদেশ। টস হারা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তামিম ও এনামুল। চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 9 উইকেটে 217 রান। জবাবে 34 রান তুলতেই 5 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে পোলার্ড ও রামদিন ষষ্ঠ উইকেটে 145 রানের জুটি গড়ে 62 বল হাতে রেখেই ম্যাচ জিতিয়ে দেন স্বাগতিকদের। বৃথা যায় বাংলাদেশি এনামুলের সেঞ্চুরি, তবে সফরকারী পেসার আল আমিন নেন 4 উইকেট। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশে। আজমির এবং টিনার কাছে। আজমির, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তানভীর। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি ফোরকানের সাথে আবারও কথা বলতে, গান শুনতে। আচ্ছা, আমি তখন যেটা ফোরকান ভাইকে জিজ্ঞেস করি, আমি ছোট্ট করে বলছিলাম তখন, আবার চলে গেলাম নিউজ স্টুডিওতে, কারণ তানভীর একদম রেডি ছিল আমাদের নিউজ আপডেট দেওয়ার জন্য। যেটা আমি জানতে চাই, গানের কথার সাথে আপনার অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকার কথাটা শুনলাম, একটা গল্প শুনলাম, এরপরে একদম আমি যেখানে আসব অনেক আগে যেটাতে আসার কথা ছিল, মানে একদম শুরু থেকে জানতে চাই, শুরুটা কবে কিভাবে হয়েছিল? শুরুটা হয়েছে 2004-এর দিকে। 2004-এর দিকে আমাদের স্কুলে বিভিন্ন কালচারাল ফাংশন হতো, তো সেখানে পারফর্ম করার নিমিত্তে আমার এই প্রয়াসটি। তো পরে ডে বাই ডে নিজেকে পরিণত করা, পরবর্তীতে মিউজিকের পিছনে আমার কিছু ভাই রয়েছেন, আমার শাওন ভাই রয়েছেন, বর্ণ ভাই রয়েছেন, তো তাদের অনেক হেল্প সাপোর্ট, আমার ফ্রেন্ডদের অনেক সাপোর্ট, আমার ফ্যামিলি মেম্বার তাদের অনেক সাপোর্ট আমি পেয়েছি। তার পরবর্তীতে বাফায় গান শেখা হয়েছে নজরুল সঙ্গীতের উপর। তো এইভাবে নিজেকে এগিয়ে নেওয়া, আর লেখালেখির ব্যাপারটা আগে থেকে একটু চর্চা ছিল, সেটা ডে বাই ডে পরিণত করার চেষ্টা করেছি। আচ্ছা, এইরকম লেখালেখিটা আসলে ভেতরে থাকতে হয়, বাকিটা চর্চার ব্যাপার, ওটা আসলে হয়ে ওঠে। লেখাটা তো মানে ইম্পোজ করে কিছু করা যায় না, হয়ে ওঠে। একটা লেখা আসলে লেখার পরে হয়ে ওঠে সেটা, কিন্তু মোটামুটি চলে আসে একসময়। এক্স্যাক্টলি। ফোরকান ভাই, সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, আবারও ফিরবো আপনার কাছে। তবে আমাদের আরো একজন সহকর্মী আমাদের জন্য অপেক্ষা করছেন, কিছু জানানোর জন্য অপেক্ষা করছেন, শুনে আসি সে কি রেখেছেন। দর্শক, আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহরাব হোসেন। দেখে আসি সোহরাব আজকে কি রেখেছে আমাদের জন্য। সোহরাব, শুভ সকাল। শুভ সকাল টিনা নন্দী। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর ঠিক পদ্মা নদীর ধারে, এবং একই সাথে একটি বিনোদন কেন্দ্র। এই বিনোদন কেন্দ্রের নাম সীমান্তে অবকাশ। আপনি হয়তোবা যদি একটু আপনাকে দেখাই যে কেন এটি সীমান্তে অবকাশ, মূলত রাজশাহীর মানুষ, ব্যস্ত মানুষ একটু বিনোদনের জন্য এই সীমান্তে অবকাশে চলে আসেন। এবং আমরা হয়তোবা এই খুব সকাল থাকার কারণে খুব ভিড়টা আমরা দেখাতে পারছি না, কিন্তু দুপুরের পরপরে কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় জমে। এবং একই সাথে এই যে এখন যে প্রমত্ত পদ্মার যে রূপ, এখন ভরা মৌসুম চলছে, এখান থেকে কিন্তু সেই পদ্মা নদীও দেখা যায়। এবং সাধারণ মানুষরা কিন্তু সেই পদ্মা নদী ভরপুর পদ্মা নদী সেটিও কিন্তু উপভোগ করেন। একই সাথে কিন্তু কিছু কিছু মানুষ সকালের দিকে যারা কিছুটা এক্সারসাইজ করার জন্য তারা এখানে আসেন। এবং সেই সাথে আরেকটি বিষয়, সেটি হলো যে এখানে রিক্রিয়েশনের ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড থেকে শুরু করে চটপটি, ফুচকা সবকিছুরই আয়োজন রাখা হয়েছে। তো টিনা, আজকে আমরা এই জায়গাটিতে বিশেষ করে এসেছি এই কারণেই যে আজ থেকে প্রায় 1 বছর আগে ঠিক এই জায়গাটি কিন্তু বেশ ঝোপ জঙ্গলে একদম ভরপুর ছিল, এবং এখানে মাদকের ব্যবসা হতো। খুব ভয়াবহ পরিস্থিতি। এবং একই সাথে এটার পাশে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু মানুষ যেতেও কিন্তু অনেকটা ভয় পেত। তো বিজিবি উদ্যোগ নেওয়ার পর কিন্তু তারা এই স্থানের পুরো দৃশ্যটাই কিন্তু পাল্টে দিয়েছে, এবং তাদের উদ্যোগেই কিন্তু তারা। তো আমাদের সাথে একজন বিজিবি সদস্য রয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে এটির দায়িত্বে রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলি। আচ্ছা, আপনার নাম কি? হাবিলার মোহাম্মদ জাকারিয়া। আচ্ছা, তো এই যে আপনি তো জানেন এই জায়গাটি বেশ একটা অনিরাপদ একটা জায়গা ছিল রাজশাহীর মানুষের জন্য, তো আপনারা কেন আসলে এটা উদ্যোগ নিয়ে এটা পরিবর্তন করলেন? এটা বিভাগীয় কর্মকর্তার উদ্যোগে এবং আমাদের মাননীয় সেক্টর কমান্ডার মহোদয়ের উদ্যোগে এটা এখানে দায়িত্ব নেওয়া হয়েছিল। এবং যাতে সীমান্ত আমাদের অদূরেই, এই সীমান্তবর্তী অদূরে থাকার কারণে এখানে মাদকদ্রব্য এবং এখানে অসামাজিক কার্যকলাপগুলো হয়তো, একটা রাজশাহী শহর একটা শিক্ষানবিশ শহর, বিধায় এখানে ছাত্রছাত্রীদের বিনোদনের এমন কোনো জায়গা ছিল না থাকার কারণে। এবং আমাদের এখানে একটা পূর্বে থেকে জলযান ঘাট ছিল, সেই জলযান ঘাটটি আমরা ব্যবহার করতে পারতাম না। তাই এখানকার বড় কর্মকর্তা এবং বিভাগীয় কর্মকর্তারা আমাদের মাননীয় সেক্টর কমান্ডার উদ্যোগে এবং বিভাগীয় কর্মকর্তার উদ্যোগে এই জায়গাটা আমাদেরকে নিরাপদ এবং মাদক
বিচ্ছিন্ন এলাকা হিসেবে ঘোষণা করার উদ্যোগে এই সমস্ত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। আরেকটা বিষয় সেটা হলো যে এই যে দর্শনার্থী যারা আসেন দূর দূরান্ত থেকে বিকেলের দিকে কিংবা সকালের দিকে, তাদের জন্য আপনারা কি কি আয়োজন রাখেন? আমরা তাদের জন্য আমরা বিভিন্ন রকম বিনোদনমুখে তাদের সেবা প্রদান করে থাকি। যেমন তাদের বসার জন্য একটা সামাজিকভাবে বসার জন্য তারা কিছুক্ষণ অবস্থান করেন। তাদেরকে খাবার দাবার যেটা তখন যখন অর্ডার করে তারা সেলফ সার্ভিস হিসেবে তাদেরকে আমরা খাদ্যদ্রব্য বা খাদ্য সামগ্রী তাদেরকে পৌঁছে থাকি আমরা। ধন্যবাদ আপনাকে। তো আসলে টিনা নন্দী, আমি আসলে আরো কিছু আপনাদেরকে দেখাতে চাই। সাধারণ মানুষ এখানে কিন্তু বেশ হাঁটাহাঁটির জন্য আসেন এবং তারা সকালবেলা যে রাজশাহীর যে নদীর ধারের যে মুক্ত বাতাস, সেই মুক্ত বাতাস নেওয়ার জন্যও কিন্তু আসেন। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন কিছু স্পিড বোট রাখা হয়েছে, এগুলো কিন্তু বিজিবিরই। তো এই স্পিড বোটগুলোর 2 থেকে 1টি সাধারণ মানুষের জন্য, যারা কিনা একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে তারা এই স্পিড বোট পরিচালনা করেন এবং স্পিড বোটে তারা ওঠেন। তো এখন যেহেতু ভরা মৌসুম চলছে, যার কারণে এই স্পিড বোটে চড়া বন্ধ আছে। হয়তোবা পরবর্তীতে আবার বিজিবি সদস্যরা এটাই সাধারণ মানুষের জন্য কিছুদিনের জন্য উন্মুক্ত করবেন। তো আমরা একটু এই যে সাধারণ মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু তাদের সাথে একটু কথা বলি। আমরা একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে পেয়েছি। চাচা, আসসালামু আলাইকুম। একটু কথা বলি আপনার সাথে। জি বলুন। এই যে সকালবেলা এখানে এসছেন, মুক্ত বাতাস, পদ্মা নদী, কেমন লাগছে সব মিলিয়ে? অপূর্ব। হ্যাঁ, এখানে আমি বাইরে থেকে এসেছি, ঝিনাইদহ থেকে। মাঝে মাঝে এর পূর্বে আমি এসেছি কয়েকবার। তো এবারে এসে এই বিনোদনের যে সংস্কার কাজ দেখে খুব ভালো লাগছে, কারণ এর আগে এমনটা ছিল না। তো সত্যি এই সাইটটা বিনোদনের জন্য খুবই ভালো, বিশেষ করে রাজশাহী নগরবাসী যারা, তাদের জন্য তো সকালবেলা সন্ধ্যায় একটু ভ্রমণের একটু আরো সুযোগ হয়েছে। ধন্যবাদ আপনাকে। তো টিনা নন্দী, আমরা শুনছিলাম তো সব মিলিয়ে যে বিষয়টি সেটি হলো যে আপনি নিজেও দেখলেন রাজশাহীর এই সীমান্তে অবকাশের যে গুরুত্ব, একই সাথে এই সীমান্তে অবকাশে কিভাবে মানুষ আসলে তারা তাদের বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত করেছে। একটা সময় যে সীমান্ত নোঙর কিংবা সীমান্ত অবকাশ এর এই জায়গাটি বেশ ঝুঁকিপূর্ণ, একই সাথে মাদকের একটা রমরমা ব্যবসা, সেই সাথে ঝোপ জঙ্গলে ভর্তি ছিল। টিনা। ধন্যবাদ সোহরাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এরকম খুব কম বাঙালি রয়েছেন, কম বাঙালি কেন বলবো, এরকম বোধহয় খুব কম মানুষ রয়েছেন যারা নদীর ধারে ঘুরতে যেতে পছন্দ করবে না, এবং বাঙালির সাথে পদ্মার একটা সবসময় সম্পর্কটা খুবই নিবিড়। তাই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সকাল সকাল পদ্মার পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসলেন। দর্শক, আমরা আবার ফিরছি আমাদের আজকের অতিথি ফোরকানের কাছে। ফোরকান, এরপরে শুরুর গল্পটা তো আমরা শুনলামই। এর খুব ছোটবেলায় বললেন 2004 থেকে অলমোস্ট আপনার শুরু হয়েছে। তারপরে ব্যাপারটা এরকম ছিল যতদিন গেছে, মানে ভালোবাসাটা, মানে হয় না গানের সাথে লেখালেখির সাথে মাখামাখি কিন্তু একদিনে তৈরি হয় না, ওটা হয়ে ওঠে আস্তে আস্তে করে। ওটা একটু শুনতে চাই যে যতদিন গেছে তত বেশি এর সাথে জড়িয়ে গেছেন, নাকি চেয়েছেন নিজে নিজেই? না, ব্যাপারটা আসলে এরকমই, আসলে ভালো লাগা থেকে শুরু হলেও পরবর্তীতে প্রচণ্ড আগ্রহটা বা ডেডিকেশনটা আসলে ডে বাই ডে এটিকে আরও পরিণত করে। যেমন পড়াশোনা ডেভেলপের পাশাপাশি তখন ওয়ার্ড স্টক বাড়তে থাকে, তখন চিন্তার লেভেলটা বাড়তে থাকে, দৃষ্টিকোণ বাড়তে থাকে, একটা বিষয়কে কয়েকটা দৃষ্টিকোণ থেকে ভাবার ক্ষমতা বাড়ে। তো বাড়তে বাড়তে তখন লেখার পজিশনগুলো চেঞ্জ হয়। আমি আজ থেকে যদি আমার 6 বছর আগে যদি কোনো লেখা পড়ি, আমার নিজের কাছেও মনে হয় একসময় এটা লিখতাম, এখন তো হয়তো আরেকটু বেটার লিখছি। তো এরকম আশা করছি আরও সামনে গেলে হয়তো আজকের দিনেরটা মনে হবে যে আজকে কি লিখছি বা আগে কি লিখতাম। তো এরকম একটা লেখার প্রতি ভালোবাসা চলে আসে। আর এটা আসলে আমাদের যে চিন্তার যে দৃষ্টিকোণটা, এটাই আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করে, যে আমি একটা সাবজেক্টকে কতটা ডাইমেনশন আমি চিন্তা করতে পারি। তো এই সবগুলোর জন্য কম্বিনেশন আমি করতে পারি, যে না, তখন আমি বুঝতে পারবো কি যে এই সাবজেক্টটাকে আমার পজিটিভলি দেখাতে হবে। সব জিনিসেরই যদি দুটি ফরম্যাট থাকে, তো সবসময় দেখা যায় যে লেখালেখির ক্ষেত্রে আমার মানে একসাথে দুটি জিনিস কখনো হতে পারে না, চলতে পারে না। তো সেক্ষেত্রে তখনই আমি ডিসাইড করতে পারি, না, এই কাজটার জন্য আমাকে এই লেখাটি নিশ্চয়ই অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এই অ্যাপ্রোপ্রিয়েট ব্যাপারটাই এই কনফিডেন্সটা গ্রো করে ডে বাই ডে। খুব ভালো কথা। আমরা একটা গান শুনে ফেলি তাহলে, টিনা। অবশ্যই, হ্যাঁ। তো আমি ছোট্ট করে শুনবো এই গানটা আমরা। হ্যাঁ, আমি একটা কভার সং করতে চাই। আমি বাপ্পা মজুমদারের ভীষণ ফ্যান। আচ্ছা আচ্ছা, আমি তার একটি গান করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে কোন গানটা শুনছি আমরা? দিন বাড়ি যায়। বাহ, চমৎকার গান। আমরা সবাই বাপ্পা মজুমদারের ফ্যান আসলে এখানে।
দিন বাড়ি যায় চোরে পাখির ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ এটুক বলি, যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। নদীর বাঁধন হারা আঁকা বাঁকা ছুটে যায়, সব নদী যেন তবু মিলবে মোহনায়। আমার অনর্গর বাধা তোমারই সেই সীমানায়, যেতে পথে আজ এটুক বলি, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। দিন বাড়ি যায় জোরে পাখির ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ এটুক বলি, যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। বাহ, বাহ। আমরাও সেটাই বলবো যে ফের দেখা হবে। অবশ্যই দেখা হবে। আমাদের কনভারসেশন, আমাদের আলোচনা বা গান বা আড্ডা আপনাকে নিয়ে মোটামুটি আমরা শেষের দিকে। থ্যাঙ্কস ফর কামিং। এবং আপনার জন্য, আর আপনি বলেছিলেন একটা কথা, অফেয়ারে বলেছিলেন যে আপনার একটা ব্যান্ড আছে কল্প। জি। কল্পের গল্প অনেক চমৎকার হোক, রঙিন হোক, সেই শুভকামনা। অবশ্যই, হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো যে গল্প এটা করেছে ওটা জি, জি, করেছে, জি। এবং হোপফুলিও আগেই বলে দিল যে আবার দেখা হবে, নিশ্চয়ই আপনার সাথে আবারও আমাদের হ্যাঁ, দেখা হবে, অবশ্যই, হয়তো অবশ্যই। এখানেই অথবা কোথাও সেটাই। দেখা হবে। আপনি অনেক ভালো থাকবেন জি ফুরকান ভাই। অবশ্যই, আপনারা ভালো থাকবেন, আর আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ, যমুনা টিভি এবং আমার স্যার সেলিম স্যার যিনি রিকমেন্ড করছেন তাকেও ধন্যবাদ। থ্যাংকস টু অল। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। আর মোটামুটি টিনা, আমরা সর্বশেষ বিরতি। বিরতিতে যাওয়ার জন্য একদমই রেডি। দর্শক, আমরা যাচ্ছি না, আমরা ফিরছি, একটা ছোট্ট বিরতি, ফিরছি। দর্শক, আমন্ত্রণ আরও একবার আজমির এবং টিনার সাথে সকালের বাংলাদেশে। আমরা আর কিছু বেশ অল্প কিছুক্ষণ আছি আপনাদের সাথে, এরপরে আজকের মতো আমাদের চলে যাওয়ার সময় হয়ে এসছে, একদমই চলে যাওয়ার মুহূর্তের কাছাকাছি পৌঁছে গেছি আমরা। তবে তার আগে যেটা করতে চাই, আপনাদের সাথে কমিউনিকেশনের অংশটা ভুললে কেমন করে চলবে, তাই জন্যে আপনাদের সাথে কমিউনিকেশনের পার্টটা একটুখানি সেরে নিচ্ছি। যেটা হচ্ছে, আমাদেরকে আপনারা লিখে জানান, আপনাদের কোনো সাজেশন থাকলে জানান, মতামত জানান, সকালের বাংলাদেশ কেমন লাগছে জানান, আরও কি হলে আরও বেশি করে ভালো লাগবে সেটা জানান। যেখানে জানাবেন আমাদের অফিসিয়াল ওয়েব পেজ, যেটা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ, এখানে জানাতে হবে সকালের বাংলাদেশ রিলেটেড যা কিছু সেটাই জানাতে হবে। এবং আরও একটা পোর্শন, যেটা হচ্ছে ছবির কথাটাও ভুলিনি আমরা। বেশ কয়েকদিন আগেই আমরা গত মাসের সেরা বিজয়ীকে পেলাম, সামনের মাসেও পেতে যাচ্ছি, তাই জন্য এখনও যারা পাঠাননি চটপট করে পাঠিয়ে দিন, এবং যেভাবে করে পাঠাবেন সেটা আজমির বলে ফেলো।
নতুন প্রতিদিনই আমরা দর্শক পাচ্ছি, তাই নতুন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এটা আমাদের একটা রেগুলার সেগমেন্ট, যেখানে আপনারা ছবি পাঠান, আমরা সেটা দেখাই। সেটা সকালবেলার ছবি হয়। সেই ছবিটা তুলতে গেলে ডিএসএলআর ক্যামেরা হতেই হবে এমন কোনো কথা নেই। আপনি স্মার্টফোন বা আপনি ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি পাঠাতে পারেন। সকালবেলার এই মাসের ছবি বা ছবি এঁকেও কিন্তু আপনি আমাদেরকে পাঠাতে পারেন। ওই যে টিনা নন্দী যেটা বললো, facebook.com/সকালে বাংলাদেশ, এই জায়গাটাতে আপনার ইনবক্স করে যদি আমাদেরকে পাঠান তাহলে আমরা পেয়ে যাচ্ছি। এবং পেলে পরে যেটা হবে, ছবিটা তো আমরা দেখাচ্ছি, চেষ্টা করছি দেখাতে, এবং একই সাথে মাস সেরা ছবি বিজয়ী তিনি পাচ্ছেন আমাদের কাছ থেকে অনেক চমৎকার কিছু পুরস্কার। একটা শোতে পুরোপুরি ফার্স্ট টু লাস্ট আমাদের গেস্ট হয়ে আসার সুযোগ পাচ্ছেন। আমাদের যমুনা টেলিভিশনের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার পাচ্ছেন, একই সাথে ব্লকবাস্টার সিনেমাসের পক্ষ থেকে পাচ্ছেন একই সিনেমার 2টি টিকিট, এবং কক্সবাজারের হোটেল সিগালের পক্ষ থেকে আপনারা পাচ্ছেন 3 দিন 2 রাত 2 জন এর একটি কম্বাইন্ড একটা চমৎকার প্যাকেজ। আর অবশ্যই আপনারা এটার জন্য আমাদেরকে ছবি পাঠাতে থাকবেন। আজকেও একটি ছবি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে ছবিটি রাঙামাটি থেকে পাঠিয়েছেন আলোকচিত্রী সুদীপ্তা চাকমা মিকাডো। বাহ সুদীপ্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগেও আমি আর আজমির ছিলাম, ওদিনও একটা আপনার পাঠানো ছবি দেখার সুযোগ হয়েছে আমাদের, বলবো অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর লাগলো, ওই দিনের ছবিটাও বেশ সুন্দর লাগলো, আজকের ছবিটাও বেশ সুন্দর লাগলো, এবং আশা করছি আপনার থেকে ইন ফিউচার ফার্দার অন আমরা অনেক সুন্দর সুন্দর এরকম সকালবেলার মুহূর্ত আপনার চোখে দেখা পাবো। ঠিক তাই তো? তাই, এবং আমার একটা অন্য রকমের অভিজ্ঞতা হয়েছে। আমাদের তো অভিজ্ঞতা এরকম হয়েছে, টিনা সৌদি আরব থেকে আমাদেরকে ছবি পাঠিয়েছেন, অবশ্যই। আমেরিকা থেকে একজন আমাকে মানে সে সামহাউ আমাকে ফেসবুকে খুঁজে পেয়েছেন, আমাকে তিনি লিখেছেন তিনি আমেরিকান সকালবেলার ছবি পাঠাতে পারবেন কিনা। মানে এখানে বিষয়টা হচ্ছে কি তার আগ্রহটা, সে তো আমেরিকাতে বসে বাংলাদেশের সকালবেলার ছবি পাঠাতে পারছেন না, কিন্তু সেই দর্শকের জন্যই বলছি, বা আমার সেই ফেসবুকের বন্ধুটির জন্যই বলছি, বা এদের মতো করে যারা রয়েছেন ইউটিউবের মাধ্যমে যারা দেখতে পান, আমরা শুধুমাত্র সকালের বাংলাদেশ, যেহেতু আমরা সকালবেলা এবং বাংলাদেশ নিয়ে চর্চা করতে পছন্দ করি, এবং এই সকালের বাংলাদেশটা যে কত চমৎকার, যারা আমরা বাংলাদেশে রয়েছি সকালবেলা উঠি ঘুম থেকে তারা দেখতে পাই আসলেই। আর আপাতত আমাদের ওরকম কোনো চিন্তা ভাবনা নেই অন্য কোনো জায়গার সকালবেলাটা যদি আপনারা আমাদেরকে ছবির মাধ্যমে প্রকাশ করতে চান তাহলে কিন্তু আমাদেরকে এইভাবেই ছবি পাঠাতে হবে। আর অবশ্যই সেটা কোথায়, ইনবক্স করে। কেন? কারণটা হচ্ছে কি, যদি আপনি ট্যাগ করেন তাহলে কিন্তু ছবিটা ডাউনলোডের সময় রেজুলেশনে প্রবলেম হয়ে যায়, তাই আমাদেরকে ইনবক্স করুন facebook.com/সকালে বাংলাদেশে। এবং আমি আজমিরের সূত্র ধরে আরেকটুখানি বলি যে আমরা এখানে বাংলাদেশের সকাল আপনাদেরকে দেখাচ্ছি, বা আপনাদের চোখে আমরা বাংলাদেশের সকাল দেখাচ্ছি। দেশের বাইরে যেসব আমাদের বাংলাদেশি বন্ধুরা থাকেন, সজ্জনরা থাকেন, তাদের জন্য বলছি আপনাদের চোখেও কিন্তু আমরা ওই সকালবেলাটা দেখতে চাই, যেটা আমরা বাংলাদেশবাসীর সাথে শেয়ার করতে পারবো। তো সেটাও কিন্তু সকালবেলা বাংলাদেশ এর বাইরে বেরিয়ে যায় না ব্যাপারটা, তাই তো? সো অবশ্যই পাঠান, ইনবক্স করে পাঠান। অফিসিয়াল ওয়েব পেজের অ্যাড্রেসটা বলেই দিলাম, আমি বললাম, ও বললো, আরও একবার বলে দিই, facebook.com/সকালের বাংলাদেশ, তাই তো? ঠিক তাই। এবং আমরা একদম শেষ পর্যায়ে, এছাড়াও আজকের সকালে আয়োজন দিয়ে সকালে বাংলাদেশ দিয়ে আমরা শুরু করলাম। সারাদিন যমুনার পর্দায় দেখতে পাবেন নানা রকমের আয়োজন, সাথেই থাকুন, কারণ যমুনার সামনে থাকে, সামনে রাখে। ভালো আবারও দেখা হবে, থাকবেন, সুস্থ থাকবেন।